আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আর্য। আমি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভৌতিক গল্প নিয়ে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর যারা আমার এই চ্যানেলটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকটিকে ফলো করে নেবেন। তো চলুন আজকে শুরু করা যাক বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো আমাদের এই গল্প। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বালিহাঁস, কণ্ঠপাঠে আমি গোপী। তো শুরু হচ্ছে আজকের গল্প বালিহাঁস। মিস্টার সিং প্রাচীন বিভ্রান্ত বংশের সন্তান। তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতানার কোটা রাজ্যে। 3 পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বসবাস করেন। সেই থেকেই তারা দেশ ছাড়া। সন্ধ্যের পরে তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেয়ালে টাঙানো পুরনো আমলের বর্ণ, উঠান, পতাকা, বল্লম প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্রের সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত। রাজপুতানার, বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংহের জ্ঞান খুবই গভীর। কিন্তু এ সকল কথা নয়, আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক সিং দত্তের মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এই কাহিনী হেসে উড়িয়ে দিতাম। একদিন শীতকালে মিস্টার সিংয়ের বৈঠকখানায় আমি বিকেলে গিয়ে বসেছিলাম। ভীষণ শীত সেই দিন। 2 পেয়ালা গরম চা পানের পর তাওয়ার তামাক টানছি। মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নন। হঠাৎ কি মনে করে জানি না আমি তাকে বললাম, মিস্টার সিং, আপনি ওই অপদেবতায় বিশ্বাস করেন? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, হ্যাঁ করি। দেখেছেন ভূত? মিস্টার সিং গম্ভীর সুরে বললেন, না, এ আমার কথা নয়, আমার ছোট ঠাকুর দাদার জীবনের ঘটনা। যদি এই ঘটনা না ঘটতো আমাদের বংশে, তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় তালুকদার খানদানি হয়ে থাকতে পারতাম। লাহোরে এসে চাকরি করতে হতো না। সে বড় আশ্চর্যের ঘটনা। কিরকম? শুনুন তবে। আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নয়, বইমাত্র ভাই। তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন, আর ছিলেন খুব সুপুরুষ। আমি বিনায়ক দত্ত সিংয়ের দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি বলে যেতে লাগলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম, কিন্তু তখন তিনি বড্ড উন্মাদ একজন। আর কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে গোটা রাজ দরবারের আইন অনুসারে তার ভাগের হস্ত সম্পত্তি আমাদের হাতছাড়া হয়। সে কথা যাকগে, আসল গল্পটা বলি। বিনয় দত্ত সিং তার অনুবদ্ধ দপ্ততে সমস্ত গল্পটা বলে গেলেন। মধ্যে মধ্যে আমি তাকে নানান প্রশ্ন করেছিলাম সেদিন। এই সব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম। আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে কোটা দরবারের একটা সৈন্যদের আড্ডা ছিল, আর ঠাকুরদাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝেই যেতেন মদ খেয়ে ফুর্তি করতে।
তার দু একজন বন্ধু সেখানে ছিল। তাদের সঙ্গের নেশাতেই সেখানে যাওয়া। একবার জ্যোৎস্না রাতে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন এবং ঘোড়ায় করে বেরোলেন। গরু নদী মরুভূমির মধ্যে দিয়ে তিন শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে বয়ে গেছে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে জল ছিল না, মাঝের ধারাটিতে ওই হাঁটুখানি জল, তারপর মাইল তাক বিস্তৃত চড়া, তার ওপারে আসল ধারা, অনেকখানি জল তাতে। যাবার পথে একজন বন্ধুর কি খেয়াল হলো, তিনি প্রথম ধারার বালির ওপর নেমে ঘোড়া থেকে চিৎপা হয়ে শুয়ে পড়লেন। আর কিছুতেই উঠতে চাইলেন না। বাকি বন্ধুটি আর আমার ঠাকুর দাদা অগত্যায় তাকে সেইখানেই বালিতে শুয়ে রেখে চলে গেলেন। বলাই বাহুল্য তিনজনের মধ্যে কেউ প্রকৃতস্থ অবস্থা ছিলেন না। আমার ঠাকুর দাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পিছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালি চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মৃত দৃষ্টিতে চেয়ে আছেন। ঠাকুর দাদা তখন বললেন, ওই দিকে কি দেখছো চেয়ে? বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালে আর ইঙ্গিতে ঠাকুর দাদাকে চুপ করে থাকতে বললেন। আর ঠাকুর দাদা চেয়ে দেখলেন বালির চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট কতগুলি মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। সেই নির্জন স্থানের রাতে কাদের এমন আমোদ লেগেছে যে লোক চলাচলের অন্তরালে নৃত্য করতে যাবে বুঝতে না পেরে তারা দুজনে অবাক হয়ে সেদিকে চেয়ে রইল। কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না, কারণ আমি শুনিনি। হয়তো এদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী। এই ভেবে তারা কাউকে কথাটা বলেনি সে। এরপরে আরো বছর তিনেক কেটে গেল। ত্রিস্রোতা বড়ি নদীর প্রধান স্রোতধারার 3 মাইল দূরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ বয়ে চলেছে। এর নাম নাহারানিপট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। এই হ্রদের দূরে দূরে প্রায় চারিদিক থেকে ঘিরে ধরেছে পাহাড় শ্রেণী। এই পাহাড় শ্রেণী কোথাও 1000 ফুট উঁচু বা কোথাও তার চেয়ে বেশি উঁচু। হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে ইজার দেওয়া হতো ব্যবসার অর্ধেক। আমার ঠাকুর দাদা আগের ঘটনার প্রায় 3 বছর পরে একদিন এই হ্রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন ঠিক করলেন। গভীর রাতে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায় এ কথা তিনি শুনেছিলেন। একটা ঘাসের লতা পাতার ছোট্ট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনের বেলায়, কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না। আর সব ঠিকঠাক হলো, কিন্তু দু একজন বৃদ্ধ লোক নিষেধ করল। এর রাহারা নদীর ত্রিসীমানায় রাতে ওর যাওয়া উচিত নয়। কেন সে ব্যাপারে তারা স্পষ্ট করে কিছুই বলল না, শুধু জায়গাটা ভালো নয়। ভাইজি নামে একজন বৃদ্ধ জিন আমাদের প্রজা ছিল। বলল কোটা দরবারে নিমগ্ন মহলে তাই এক বেনিয়াসে
আকর ছিল তার যৌবন বয়সে। এই বেনিয়ান লবণের গুদাম আড়ত ছিল নাহারা হ্রদের পাড় থেকে মাইল খানিক দূরে পাহাড়ের কোলে। সেই সময় সে দেখেছে হ্রদের ওপর আকাশ হঠাৎ গভীর রাতে কেন দিনের আলোতে আলোকিত হয়ে উঠল। কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে। ওটের ওপর রাতে হ্রদের ধারে কেউ যায় না। দিন থেকেই স্থানীয় লোকদের মধ্যে ভয় রয়েছে। একবার এক রাখাল হ্রদের ধারে রাত কাটিয়েছিল, আর সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নেমাকের গোদামের কাছে পাইচারি করতে দেখা যায়। আমার ঠাকুর দাদা এসব গাল গল্প শোনবার লোক নয়। তিনি শুধু বুঝতেন ফুর্তি, শিকার, হল্লা আর হইচই। লোকটাও ছিলেন দুঃসাহসী গুমে এক ধুয়ে লোক। তিনি যাবেনই ঠিক করলেন। বৃদ্ধ ভিল তাকে বলল, হুজুর, হাঁসের দল যদি জলে নামে ফেরে সেটাতে কোনো ভয় নেই জানবে। তখন ঠাকুর দাদা জিজ্ঞেস করলেন, কিসের ভয়? বাঘের? তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে। কে জানে হুজুর, আমার শোনা কথা মাত্র ঠিক বলতে পারবো না। সঙ্গে থাক না, বকশিস দেব, বললেন আমার ঠাকুরদা। মাফ করবেন হুজুর, 100 রুপিয়া দিলেও না। কাটাবে কে? নাহারানি পথের ধারে। ভয় নেই, আমরা ভীল, বাঘের ভয় রাখি না। এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি, কিন্তু হুজুর, হুজুর বাঘের চেয়েও ভয়ানক এই দুনিয়ায় নেই। হুম। আমার ঠাকুর দাদা নাহার আর হ্রদ ভালো জানতেন। না, ঠিক আমাদের অঞ্চলের হ্রদটা নয়, আমাদের গ্রাম থেকে 40 মাইল দূরে। তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে 7-8 মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন। এ মস্ত বড় হ্রদটার লবণাক্ত জল রাশির প্রকল সূর্য তাপে একেবারে চকচক করছে। জনপ্রাণী নেই কোনো দিকে। বেলা তখনও অনেকখানি আছে। এমন সময় ঠাকুর দাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং ফল, খাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করলেন ওই জলের ধারে। আর আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন, যাতে হাঁসের দল তাকে না টের পায়। সন্ধে নেমে গেল। রাঙা রোদ দূরের পাহাড়ের গা ঘেঁষে মিলিয়ে গেছে অনেকক্ষণ। সুন্দর চাঁদ উঠল পূবের পাহাড় ডিঙিয়ে। কৃষ্ণপক্ষের আধার রাত। একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল। ওরা নেমে এসে হ্রদের ধারে বালির উপর বসলো। জায়গাটা ঠাকুর দাদার ঝুপড়ির 200 গজের মধ্যেই, কিংবা তার চেয়ে কিছু বেশি। এত দূর থেকে বন্দুকের পাল্লা পাবে না, বিশেষ করে এই জ্যোৎস্না রাতে। ঠাকুর দাদা ভাবলেন, দেখি ওরা কাছে আসে কিনা, বা আরো হাঁসের দল নামে কিনা। শিকারের মধ্যে ধৈর্যের মতন গুণ আর কিছুই নেই। এক দৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো। কিন্তু পরক্ষণেই ঠাকুর দাদা বিস্ময় নিজের চোখ বারবার মুছল। আরও খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞান হারা কথা বা চক্ষু তো ভুল দেখবার কি কোনো কারণ আছে? এখনই আর পর যা ঘটল তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে মিস্টার ব্যানার্জি। কিন্তু এ গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি, আমাদের বংশের ঘটনা।
কাজেই আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে এইটুকু আপনি ভাববেন না। ঠাকুর দাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয়, অনেক বড়, অনেক 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 বড়। হাঁসের মতন তাদের চালচলন নয়। তারপরেই মনে হলো সেগুলো হাসি নয় আদতে, সেগুলো মানুষের মতন চেহারা বিশিষ্ট। বেচারি ঠাকুর দাদা আবার চোখ মুছলেন। আরো ওইটুকু খাইয়াই আমার একটু দশা। পরক্ষণেই সেই জীবগুলি জলে নামলো এবং হাঁসের মতন সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি চলে এসে গেল। কৃষ্ণা তিথি আর পরিপূর্ণ জ্যোৎস্না রাতে বিস্মিত, ভীতচকিত, দুঃসাহসী আরো সেবনকারী ঠাকুর দাদা দেখলেন তারা তারা সত্যি হাঁস নয়, একদল উত্তম সুন্দরী মেয়ে। সাদা তাদের পোশাক, জ্যোৎস্না পড়েছে চিকচিক করছে। তাদের হাসি, মুখশ্রী অতি অদ্ভুত ধরনের। কতক্ষণ ধরে তারা নিজেদের মতন খেলা করলো জলে, হংসের মতন সুঠাম ধরনের শব্দে সুন্দর ভঙ্গিতে ওদের দিকে সাঁতার দিতে লাগলো। তারপর কতক্ষণ পরে, এটাও ঠাকুর দাদার আন্দাজ ছিল না, কারণ তখন ঠাকুর দাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন। ওরা সবাই জল থেকে উঠলো এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই পুরো পাখা নেড়ে অদৃশ্য হয়ে গেল। হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহ গন্ধে ভরা। আমার ঠাকুর দাদা তখন নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা। তখন তার আরোকের নেশা ছুটে গেছে। একটু পরেই রাত জ্যোৎস্না হয়ে মিটিয়ে গেল। তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কের হ্রদের পাশ থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে। সেইখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে। বৃদ্ধ ভিল ভেইজি তাকে বলল, হুজুর, হাঁস নেমেছিল কাল। ঠাকুর দাদা মিথ্যে কথা বললেন। হাঁস নাকি নেমেছিল, তিনি একটাও মারতে পারেননি। এবার কেন মিথ্যে বললেন শুনুন। কি এক দুর্বার মোহর তাকে টানতে লাগলো। এরপর থেকেই আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে। ওই রাতে ভাইজিকে সত্যি কথা বললে পাছে সে বাধা দেবে, কিন্তু সেই রাতে বুনো বালি হাঁসের দল নামলো হ্রদের জলে, আসল হাঁসের দল। পরপর কয়েক রাত শুধু বন্য হংসের নামে আর খেলা করে। আমার ঠাকুর দাদা ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন। দুকের গুলি করতে তার মন সরে না। তারপর আরেক দিন শেষ রাতের জ্যোৎস্নায় বন্য হাঁসের বদলে নামলো সেই অদ্ভুত জীবের দল। এদিন তারা আরো কাছে এলো। বন্য রাজহাঁসের মতন সাঁতার দিয়ে বেড়ালো জলজ ভোগের বনের পাশে পাশে। তাদের অপূর্ব সুন্দর মুখোশ জ্যোৎস্নার আলোয়
ঠাকুর দাদার মুগ্ধ দৃষ্টির সামনে কতবার পড়ল, রাত ভোর হবার বেশি দেরি নেই, তখনও কিন্তু জ্যোৎস্না আছে। আমার ঠাকুর দাদা কি ভেবে লোকের নেশায় কিংবা ভালো অবস্থায় জানি না ঝুপড়ি থেকে উঠে সোজা জলের ধারে চলে গেল। বোধহয় ওদের কাউকে ধরতে গিয়েছিলেন। অমনি দস্ত বন্য হাঁসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল। পরক্ষণে শেষ রাতের দিকে ইয়ান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশ পথে অদৃশ্য হয়ে গেল। পরদিন দুপুর বেলায় আমার ঠাকুর দাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারে চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে একজন জেলে তাকে হিলদের গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ ভাইজি ঘাড় নেড়ে বলেছিল, আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয়। ঠাকুর দাদা মাঝে মাঝে ভালো হতেন, আবারও উন্মাদ হয়ে যেতেন। ভালো অবস্থায় বাড়িতে এই গল্প করেছিলেন, একবার নয় অনেকবার। মৃত্যুর প্রায় 10 বছর আগে প্রায় এই ভালো অবস্থায় আসেনি। বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে। বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন। আমি তখন বললাম, খুব অদ্ভুত ঘটনা, তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করার যোগ্য। সে আমিও জানি, আমাদের দেশেও সকলে বিশ্বাস করে না। এ আজ 50 বছর আগেকার ঘটনা বলছি। কেউ বলে ঠাকুর দাদার অতিরিক্ত আরব সেবনের ফলে সব চোখের ভুল দেখা অন্য হাঁস কেউ ভেবেছেন আকাশ পরি। আবার কেউ বলে না, আকাশ পরি দেখলেই লোকে পাগল হয়। সেই বৃদ্ধ ভিল ভাইজি ও তো সেই কথাই বলতো। হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয়। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বালিহাঁস। কণ্ঠপাঠে আমি গোপীনাথ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই রকম আরও গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমার গল্পের নোটিফিকেশনগুলো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন আমি এইখানেই আমার গল্প শেষ করছি। ধন্যবাদ।